প্রাচীর। হ্যাঁ, পড়ো। উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। কোষের একেবারে বাইরের দিকে শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ নামে কার্বোহাইড্রেট। একই হ্যাঁ, সঙ্গে এটা হচ্ছে সবাই, দাঁড়াও এক সেকেন্ড, এটা হচ্ছে সবাই লিখে নাও একটু, যে হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। এই লাইনটা লিখে নাও। আমরা যদি হচ্ছে একটু লিখি যে উদ্ভিদ কোষে, সবাই লিখে নাও একটু, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ওকে, তারপর কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো? সেলুলোজ নামে এক কার্বোহাইড্রেট। হ্যাঁ, সেলুলোজ। এই যে এই তিনটা শব্দ লিখে নাও। লেখা হয়ে গেলে জানাও, তারপর হচ্ছে তুমি কন্টিনিউ পড়ো। হয়েছে লেখা? জি স্যার, হইছে। ওকে, জি স্যার। তাহলে জি হচ্ছে, স্যার। হ্যাঁ এবার হচ্ছে পড়ো, এরপর থেকে পড়ো। একই সঙ্গে লিগনিন নামে এক ধরনের জৈব পদার্থ যা বেশিরভাগ উদ্ভিদের মূল কাঠামো তৈরিতে সহায়তা করে উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায়। অপরদিকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কিছু প্রোটিন ও লিপিড। ছত্রাকের হ্যাঁ, কোষ প্রাচীরে কাইটিন নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে। সুতরাং অনেক জীবের কোষ প্রাচীর থাকলেও সেগুলোর গঠন উপাদানে কিছুটা পার্থক্য থাকে। কোষ ওকে, এবার প্রাচীর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটু অফ হও। এবার হচ্ছে লিখে নাও যে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কি ছিল? প্রোটিন না? প্রোটিন আর প্রোটিন ও হচ্ছে কি? লিপিড। লিপিড, হ্যাঁ, জি স্যার। প্রোটিন ও লিপিড। ওকে, তারপর হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান। কাইটিন নামে এক ধরনের কার্বোহাইড্রেট। হ্যাঁ, তার মানে হচ্ছে কাইটিন। এটা লিখে নাও, লেখা হয়ে গেলে জানাও। ওকে, তারপর পড়ো। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে। কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে এবং পাশাপাশি কোষগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। ওকে, এখন লিখো হচ্ছে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজটা কিন্তু পরীক্ষায় আসে। কেউ একজন বলো কাজগুলা এক এক করে। 1 নাম্বার কি? জেমি বলো তো। প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। হ্যাঁ, কোষ প্রাচীরে হচ্ছে কি করে? এই যে প্রথমটা কোষের হচ্ছে কোষ নির্দিষ্ট প্রাচীর আকৃতি কোষের দান করে। নির্দিষ্ট আকৃতি দান করে। তো প্রথমে লিখবো আমরা কোষের
নির্দিষ্ট আকৃতি দান করে। সবাই লিখো আমার সাথে সাথে। তারপরেরটা কি? বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে। হ্যাঁ, বাইরের প্রতিকূল অবস্থা থেকে। রক্ষা করে। ওকে, তারপর 3 নাম্বারটা কি? কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা দান প্রদান করে। ওকে, তাহলে কোষকে ধীরতা প্রদান করে। তারপর পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে। ওকে, পানি ও খনিজ লবণ পরিবহনে। পানি ও খনিজ লবণ লবণ শোষণে এবং পরিবহনে। সহায়তা করে। হ্যাঁ, তাহলে সাহায্য করে। তারপর কোষগুলো স্বাতন্ত্র্য বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। হ্যাঁ, কোষের হচ্ছে স্বতন্ত্রতা বজায় রাখে। এই যে স্বাতন্ত্রতা বজায় রাখে, তাহলে কোষের স্বাতন্ত্র বজায় রাখে এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। সবাই লিখে নাও এগুলো একটু। এরকম পয়েন্ট করে হচ্ছে দিবে পরীক্ষায় যদি আসে। লেখা হয়ে গেলে জানাও। স্যার লেখা শেষ। স্যার লেখা হয়ে গেছে। বাকিরা জানাও। স্যার লেখা শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের কোষ ঝিল্লিতে চলে যাই এবার। কোষ ঝিল্লিটা কে পড়বে? অন্য কেউ পড়ো। তখন কে পড়েছো? জয়রা? স্যার সুমাইরিয়া। আচ্ছা, এখন হচ্ছে সুবা পড়ো। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষকে নিরাপদ রাখার কাজটি করে, তাই এটি হচ্ছে কোষকে ঘিরে থাকা দুটো স্তর বিশিষ্ট একটি নমনীয় ফ্লেক্সিবল আবরণ বা পর্দা, যা বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে। এটি মূলত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। প্রাণীকোষে যেহেতু কোষ প্রাচীর তাহলে থাকে না, লিখে তাই ফেলো কোষ এটা। ঝিল্লি এই যে এটা লিখে ফেলো যে হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। 1 নাম্বার দিয়ে লিখে ফেলো, এই যে এভাবে লিখবে কোষ প্রাচীর, না সরি কোষ ঝিল্লি। হ্যাঁ, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিতে প্রথমে লিখবে যে হচ্ছে কি কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড লিপিড দ্বারা। ও প্রোটিন। প্রোটিন দ্বারা গঠিত। লিখো এটা। ওকে, তারপর আরেকটা কি বলছে যে এটা 2 স্তর বিশিষ্ট। 2 স্তর বিশিষ্ট। ওকে, তারপর কি নমনীয়। নমনীয় বা ফ্লেক্সিবল আর কি। নমনীয় মানে কি নরম, এটাকে বলে নমনীয়। ওকে, 2 স্তর বিশিষ্ট নমনীয় আবরণ থাকে। আবরণী থাকে। ওকে, তো এই 2টা লাইন লেখা হয়ে গেছে সবার? জি স্যার। জি ওকে, স্যার। তারপর পড়ো। প্রাণীকোষে যেহেতু কোষপ্রাচীর থাকে না, তাই কোষঝিল্লি হচ্ছে প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তর।
অপরদিকে যেসব কোষে কোষপ্রাচীর থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষপ্রাচীরের ঠিক নিচেই অবস্থান করে। কোষঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেদ করে সব উপাদান কোষের ভেতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভেতরে আসতে পারে না, বরং কেবল নির্দিষ্ট কিছু উপাদান এই পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভেতরে যাতায়াত করতে পারে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি? কোষ ঝিল্লি কি উদ্ভিদ এবং প্রাণী দুইটি কোষেই থাকে, তাই না? কোষ ঝিল্লি উদ্ভিদ কোষও থাকে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটিতেই পাওয়া যায়, ঠিক না? তারপর আরেকটা কি লেখা যায় বলতো? এটা হচ্ছে একটা অর্ধবের্দ পর্দা। হ্যাঁ, কোষ ঝিল্লি হচ্ছে কোষ ঝিল্লি একটি অর্ধবের্দ পর্দা। হ্যাঁ, কেন অর্ধবের্দ পর্দা? বলছে যে বাইরে থেকে ভেতরে যেতে পারে না বা ভেতর থেকে বাইরে আসতে পারে না সব উপাদান, এই কারণে এটাকে বলা হয় অর্ধবের্দ। কারণ সে কিছু স্পেসিফিক বা হচ্ছে কিছু নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট কিছু উপাদানকে বাইরে বের হইতে দেয়, আবার নির্দিষ্ট কিছু উপাদানকে ভিতরে প্রবেশ করতে দেয়। সবাই হচ্ছে বেরও হতে পারে না, সবাই হচ্ছে ঢুকতেও পারে না কোষের ভিতরে। এই কারণে এটাকে বলা হয় অর্ধবের্দ পর্দা। কারণ কি বলতো? নির্দিষ্ট কিছু উপাদান উপাদান পর্দা ভেদ করে চলাচল করতে পারে। সবার কি লেখা হয়েছে? পরের দুইটা জি স্যার। জি বাকিদের স্যার। হয়ে গেলে জানো। জি স্যার। ওকে, তারপরেরটা হচ্ছে জেমি পড়ো, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর এবং কোষঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষের যে স্বচ্ছ ঘন ও জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের শতকরা ৭৫ থেকে ৯৫ ভাগ পানি। কোষের সমস্ত জৈব রাসায়নিক বায়োলজিক্যাল কাজ প্রোটোপ্লাজমের সমস্ত বায়োকেমিক্যাল। হয়। প্রোটোপ্লাজমকে প্রধানত দুই অংশে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে এক নিউক্লিয়াস এবং দুই সাইটোপ্লাজম। তোমরা যারা ঠাকুমার ঝুলিতে রূপকথা পড়েছো সেখানে নিশ্চয়ই দেখে থাকবে গল্পে দৈত্যকে বধ করা খুব কঠিন, কারণ তার প্রাণ লুকানো থাকে গভীর এক তাল পুকুরের মাঝখানে ছোট্ট একটি কৌটার মধ্যে রাখা। এক ভোমরার ভেতরে গল্পের তাল পুকুর আর তার মাঝখানের কৌটার কথাটা মনে রেখে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের পরিচয়টা খুব সহজে বুঝে নেওয়া যায়। আমরা যদি কোষে সাইটোপ্লাজমকে গল্পের তাল পুর মনে করি তবে তবে পুকুরের মাঝখানের কৌটাটা হচ্ছে কোষের নিউক্লিয়াস আর পুকুরের পানি হচ্ছে কোষের সাইটোপ্লাজম। শুধু তাই নয়, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেটাকে তুলনা করা যায় প্রাণভোমরার সঙ্গে। লক্ষ্য করে দেখো, কৌটাটা পুকুরের ভিতর থাকলেও তার কিন্তু নিজস্ব সীমা আছে, আবরণ আছে। কোষের নিউক্লিয়াসের বেলায়ও তাই, সেটি নিজস্ব আবরণ আছে যা সেটিকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে। এবার আমরা রূপকথার বাহিরে গিয়ে আরো একটু বিস্তারিতভাবে এই গঠন বৈশিষ্ট্য জানবো। স্যার, পড়ছি। আচ্ছা আচ্ছা, একটু একটু আচ্ছা আচ্ছা, এখানে দেখো কোষ প্রাচীর হচ্ছে এবং কোষ ঝিল্লি দ্বারা ঘিরে থাকা যে স্বচ্ছ, তাহলে লিখলাম সাইড প্রোটোপ্লাজমের ইয়া হচ্ছে তোমার আকার ও গঠন। যে হচ্ছে প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে এই যে প্রোটোপ্লাজম দিয়ে হেডিং দাও।
স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? প্রোটোপ্লাজমে জি স্যার, শতকরা কত ভাগ পানি বলো তো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। 75 থেকে 95 ভাগ। 95 ভাগ। জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না ঠিক মতো। বুঝতে পারো নাই কেন? আচ্ছা, শতকরা হচ্ছে 75 থেকে 95 ভাগই হচ্ছে পানি থাকে প্রোটোপ্লাজমে। ওকে, জৈব রাসায়নিক, হ্যাঁ জৈব রাসায়নিক রাসায়নিক কাজ প্রোটোপ্লাজমে সম্পাদিত হয়। হ্যাঁ বলো, এখন যায়? জি জি স্যার, স্যার কথা পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আ- আচ্ছা এইবার দেখো, এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই যে স্লাইডটা হচ্ছে বারবার হচ্ছে অফ অন হয়, তো এই কারণে হচ্ছে দেখতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, কোষের সকল জৈব রাসায়নিক কাজ কোথায় সম্পাদিত হয়? প্রোটোপ্লাজম। ওকে, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা আমি হচ্ছে সিঙ্গেল স্লাইড হচ্ছে তোমাদের দেখাই, তাহলে হচ্ছে ওকে। কথা কি শোনা যায়? জি জি স্যার। স্যার। হ্যালো, জি স্যার, আচ্ছা আমরা কতটুকু পর্যন্ত পড়েছি? প্রোটোপ্লাজমের দুইটি অংশ থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, ঠিক না? জি স্যার। জি স্যার, আচ্ছা জি এখন হচ্ছে স্যার। আমরা একটু রিলেট করি যে নিউক্লিয়াসটা কোথায় থাকে আর সাইটোপ্লাজমটা কোথায় থাকে। তা আমরা হচ্ছে এর জন্য হচ্ছে আমরা ওই যে কোষটা হচ্ছে আমরা এঁকেছি, ওই কোষে হচ্ছে চলে যাই। সবাই কি হচ্ছে এই কোষটা দেখতে পাচ্ছ, বা এইটা? জি স্যার। জি স্যার। জি স্যার, ওকে, এই যে এই কোষটাতে যদি দেখো, এই পোর্শনটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই যে এইটা। আর এটার বাইরে যা কিছু আছে সব কিসের অংশ? সাইটোপ্লাজম। এটা কি জানো? জি স্যার। জি স্যার জানি। এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এখন ওই যে গল্পটা যে বলা হয়েছে, ওই গল্পটা আরেকটু বলো তো আরেকবার। তোমরা যারা হচ্ছে এই যে ঠাকুমার ঝুড়ি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওইটা বলো। ওইটা পড়ো একজন। স্যার আমি বলি। ও স্যার এখন শুনতেও পাচ্ছি না। জেমি পড়ো আবার। স্যার আমিও শুনতে পাচ্ছি না ঠিক করে। আচ্ছা আচ্ছা পড়তেছি। স্যার পুরোটাই পড়বো মানে প্রথম থেকে শুরু করবো প্রোটোপ্লাজম থেকে। জেমি কি বুঝতে পেরেছো কি বলছি আমি? স্যার, আচ্ছা স্ক্রিন মনে শেয়ার হচ্ছে। দিতেছি, wait, বলো। বোঝা- না, ওই যে জাস্ট গল্পটুকু, গল্পের অংশটুকু পড়ো। আচ্ছা তো এই গল্পের অংশটুকু এখান থেকে পড়ো।
হ্যাঁ স্যার, এখন যাচ্ছে। শোনা যায় আমার কথা? তোমরা যারা ঠাকুমার ঝুলিতে রূপকথা পড়েছো, সেখানে ওকে, পড়ো। নিশ্চয়ই গল্পের দৈত্যটিকে বধ করা খুব কঠিন, কারণ কারণ তার প্রমাণ লুকানো থাকে গভীর এক তাল পুকুরের মাঝখানে ছোট্ট একটি কৌটার মধ্যে রাখা এক ভোমরার ভিতরে। গল্পের তাল পুকুর আর তার মাঝখানের কৌটার কথাটা মনে রেখে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের পরিচয়টা খুব সহজেই বুঝে নেওয়া যায়। আমরা যদি কোষের প্রোটোপ্লাজমকে গল্পের তাল পুকুর মনে করি, তবে পুকুরের মাঝখানের কৌটাটা হচ্ছে কোষের নিউক্লিয়াস আর পুকুরের পানি হচ্ছে কোষের সাইটোপ্লাজম। শুধু তাই নয়, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেটাকে আচ্ছা, সেটাকে তুলনা করা যায় প্রাণভোমরার সঙ্গে। লক্ষ্য করে দেখো, কৌটাটা পুকুরের ভেতর থাকলেও তার কিন্তু নিজস্ব সীমা আছে, আবরণ আছে। কোষের নিউক্লিয়াসের বেলায় হ্যাঁ, কোষের নিউক্লিয়াসের বেলাও তাই। কোষের নিউক্লিয়াসের সেটিরও বেলায়ও কি নিজস্ব একটি আবরণ আছে? কোষের নিউক্লিয়াসের বেলায়ও তাই, সেটিও কি? সেটিরও আবরণ আছে, হ্যাঁ। যা সেটিকে আচ্ছা, তো এইটা সাইটোপ্লাজম। হচ্ছে, আচ্ছা, তো এইটা হচ্ছে, তো এইটা হচ্ছে বলছে যে একটা পুকুরের ভিতরে, হ্যাঁ, তালপুকুর তো চিনো, নর্মাল যে হচ্ছে গ্রামে গেলে যে আমরা যে পুকুরগুলো দেখতে পাই ওগুলাকে বলা হয় তালপুকুর। ওকে, তো তালপুকুরের কাকে বলা হয়েছে, কিসের সাথে তুলনা করছে বলতো? সাইটোপ্লাজমের সাথে, তাই না? সবাই কি শুনতে জি পাচ্ছো? স্যার। আর জি স্যার। সাইটোপ্লাজমের ভিতরে যে হচ্ছে নিউক্লিয়াসটা আছে ওইটাকে হচ্ছে প্রাণভোমরার সাথে হচ্ছে তুলনা করছে। তো সাইটোপ্লাজমটা যদি তোমার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাও হচ্ছে কোষটা জীবিত থাকবে যদি তার প্রাণভোমরা মানে হচ্ছে নিউক্লিয়াসটা জীবিত থাকে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে আমরা নিউক্লিয়াসে চলে যাই। এই যে নিউক্লিয়াস, সো নিউক্লিয়াসে যাওয়ার আগে আমরা হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে আঁকি, একটু ড্র করি। সবাই কি নিউক্লিয়াস আঁকতে পারি আমরা? জি স্যার। এঁকে ফেলো তো সবাই নিউক্লিয়াস। আমিও হচ্ছে আঁকার চেষ্টা করি। ওকে, সো এইগুলাকে বলা হয় কি, নিউক্লিয়ার আবরণী। তারপরে এখানে হচ্ছে একটা নিউক্লিওলাস থাকবে, এখানে কিছু সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজম থাকবে। এখানে হচ্ছে ক্রোমোজোম গুলা থাকবে। আর এই স্যারটা মনে হয় বয়স্ক, সাগর। না। টাইম হয়েছে। স্লাইডটি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার।
জি স্যার। সবার আঁকা হয়ে গেলে আমাকে জানাও। স্যার হয়ে গেছে। এইটাও হচ্ছে হোমওয়ার্ক, এটাও হচ্ছে স্যার ছবি হয়ে তুলে গেছে। পাঠাবে। ওকে, তো একজন হচ্ছে রিডিং পড়ো নিউক্লিয়াসটা। স্যার আমি পড়ি জোয়াইরিয়া। হ্যাঁ পড়ো। নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। সকল লিখে জীবের ফেলো একদম যে নিউক্লিয়াস দিয়ে। আচ্ছা, নিউক্লিয়াস দিয়ে হচ্ছে টাইটেল দাও, দিয়ে হচ্ছে লিখো নিউক্লিয়াস হচ্ছে কি, প্রোটোপ্লাজম দ্বারা আবৃত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ঘিরে থাকে একটি অস্বচ্ছ অঙ্গাণু। নিউক্লিয়াসটা কি, এটার হচ্ছে বর্ণনা দাও যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস কোথায় থাকে বলো তো? প্রোটোপ্লাজমে অবস্থিত। প্রোটোপ্লাজমে অবস্থিত। কয় স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত বলো তো? দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দুই দিয়ে স্তর ঘিরে রাখা। বিশিষ্ট। হ্যাঁ, দুই স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। আবৃত এবং কি এটা অস্বচ্ছ পদার্থ। ওকে, তারপর পড়ো। সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বলে। প্রকৃত কোষ দুই প্রকার, যথা দেহকোষ এবং জনন। আচ্ছা, আমরা হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে, হ্যাঁ, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে দুই ধরনের কোষ, দুই প্রকার। এইগুলো একটু লিখে নাও। প্রকৃত কোষ, প্রকৃত কোষ আবার দুই প্রকার হয়, আর আরেকটা হচ্ছে তোমার আদি কোষ। প্রকৃত কোষে কি থাকে দেখো, সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস। আর আদি কোষে হচ্ছে তোমার সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ওকে, প্রকৃত কোষ আবার দুই প্রকার, একটা হচ্ছে জনন কোষ আর আরেকটা হচ্ছে দেহ কোষ। লিখা হয়ে গেলে জানো। ও স্যার লেখা হয়েছে। আচ্ছা, বাকিদের? জি স্যার। বাকিরাও জানাও। জি স্যার।
আচ্ছা, তারপর থেকে পড়ো। অপরদিকে যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেগুলোকে আদিকোষ ও প্রোক্যারিওটিক সেল বলে। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদিকোষ। রবার্ট আচ্ছা, ব্রাউন তোমরা কি জানো, তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে প্রকৃত কোষের একটা উদাহরণ দাও এবং আদি কোষের একটা উদাহরণ দাও, যে কাদের মধ্যে আদি কোষ থাকে আর কাদের মধ্যে প্রকৃত কোষ থাকে, কেউ কি বলতে পারবে? ব্যাকটেরিয়ার মধ্যে আদিকোষ থাকে। ব্যাকটেরিয়ার মধ্যে আদি কোষ থাকে। মানুষের শরীরে কি থাকে? প্রকৃত কোষ। পাইলাম না ভালোভাবে, আরেকবার বলেন। মানুষের শরীরে কি থাকে, উদাহরণ কি হবে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। মানুষ। প্রকৃত কোষ। তারপর অন্য যে কিছু হতে পারে, মাছ হইতে পারে, গাছ হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি বুঝি নাই আমি, বলো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। স্যার পড়বো? এখন দেখা যাচ্ছে? না স্যার স্যার, আমিও আমি দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি না। না স্যার আমি দেখতে পাচ্ছি না। স্যার ঠিক করে শুনতেও পাচ্ছি না। কেন এখন? স্যার এখনো দেখতে পাচ্ছি না, আর শুনতেও পাচ্ছি না। স্যার স্যার এখনো দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। দেখা যাচ্ছে? নো স্যার। নো স্যার। এখন ক্লিয়ার থাকার কথা। স্যার দেখতে পাচ্ছি এখন। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, একটু লিখে না, বসে করে উদাহরণগুলো। দুঃখিত, তোমাদের আজকে হচ্ছে আমার একটু নেটে হচ্ছে সমস্যা দিচ্ছে, ওই কারণে হচ্ছে বারবার কানেকশন লস হয়ে যাচ্ছে। স্যার উদাহরণে মানুষ, মাছ, তারপর কি লিখছেন? গাছপালা লিখো, গাছপালা। মানুষ, গাছ, গাছপালা, মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই ওইগুলো হচ্ছে তোমার প্রকৃত কোষ। গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। আর ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হচ্ছে আদি কোষের উদাহরণ। ওকে, লেখা হয়ে গেলে জানাও, তারপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। স্যার লেখা শেষ। স্যার বাকিদের? লেখা শেষ। ওকে, লেখা শেষ হয়ে গেলে হচ্ছে আমরা আবার একটু পড়ি, পড়ে তারপর হচ্ছে আবার একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, পড়ো তো এখান থেকে। রবার্ট ব্রাউন রবার্ট 1831 ব্রাউন। অর্কিডের পাতায় কোষের নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন হ্যাঁ, 1831 অর্কিডের পাতায় কোষের নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করেন।
এটা লিখে প্রতিটি রাখো, এটা কোষে একটা এমসিকিউ হতে পারে, যে হচ্ছে কোন উদ্ভিদের পাতায় রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন? এটা হবে কি? অর্কিড। ওকে, তারপর পড়ো। প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, তবে কোনো কোনো শৈবাল এবং ছত্রাকের এক একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস প্রধানত কোষের কেন্দ্রস্থলে থাকে এবং বিভিন্ন কোষ ভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে। ওকে ওকে, নিউক্লিয়াস কোষের সব এতটুকুই হচ্ছে ধরনের থাক। আচ্ছা, এতটুকুই হচ্ছে, আমরা একটু ব্যাখ্যা বা হচ্ছে বোঝার চেষ্টা করি। প্রতিটি কোষে সাধারণত কয়টা নিউক্লিয়াস থাকে বলো তো? একটা নিউক্লিয়াস থাকে। একটি তবে কোনো কোনো ছত্রাকে, শৈবালে হচ্ছে একাধিক নিউক্লিয়াস, মানে মাল্টি নিউক্লিয়াস হচ্ছে দেখা যায়, এটাকে বলা হয়। নরমালি হচ্ছে মনো নিউক্লিয়াস থাকে, মনো মানে হচ্ছে এক, আর মাল্টি মানে হচ্ছে কি একের অধিক। ওকে, তো ডাব কি চিনো? ডাব, নারকেল, কেউ কি জি চিনো? স্যার চিনি। কোকোনাট। জি স্যার তো চিনি। কোকোনাট বা হচ্ছে ডাবে হচ্ছে যে হচ্ছে ইয়াটা থাকে, ডাবের যে হচ্ছে পানিটা থাকে, ওইটাতেও হচ্ছে তোমার মাল্টি নিউক্লিয়াস সেল থাকে। মানে একটা সেলের ভিতরে একের অধিক নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা মাল্টি নিউক্লিয়াস সেল বা মাল্টি নিউক্লিয়াস সেলের উদাহরণ, যে একটা সেলের ভিতরে একের অধিক নিউক্লিয়াস থাকে। এছাড়াও কিছু শৈবাল বা কিছু হচ্ছে ছত্রাক, এদেরও হচ্ছে মধ্যেও একের অধিক নিউক্লিয়াস থাকে, একটা কোষেই হচ্ছে একের অধিক নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াস প্রধানত কোথায় থাকে বলো তো? কোষের কেন্দ্রে কোষের থাকে। কেন্দ্রস্থলে। হ্যাঁ, এবং এটার আকৃতি কি? এটা লিখে রাখো, যে নিউক্লিয়াসের আকৃতি গোলাকার হইতে পারে, উপবৃত্তাকার, নলাকার, এরকম হতে পারে। ওকে, এটার হচ্ছে হেডিং দাও যে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস দিয়ে হচ্ছে লেখো নিউক্লিয়াসের আকৃতি। আকৃতির ভিতরে কি কি হবে? গোলাকার, তারপর কমা দিয়ে লিখবে উপবৃত্তাকার, আবার কমা দিয়ে লিখবে নলাকার। এরকম যে কোনো একটা শেপ হইতে পারে। যেমন এই নিউক্লিয়াসটা কি ধরনের বলো তো? এটা গোলাকার নাকি উপবৃত্তাকার? গোলাকার। দেখে মনে হইতেছে গোলাকার, তাহলে হচ্ছে আমরা বলবো যে গোলাকার। ওকে, তারপরে পড়ো, নিউক্লিয়াসের সব ধরনের এখান থেকে পড়ো। নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে, অনেকটা উপরের গল্পের প্রাণভূমার মতো, যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এই আচ্ছা, ক্রোমোজোমে নিউক্লিয়াসের কাজ লিখো। নিউক্লিয়াসের কাজ লিখে হচ্ছে একটা হেডিং দাও। নিউক্লিয়াসের কাজ। করে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই যে জীবের বংশগতের প্রধান কাজ, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সবাই লিখেছো? জি স্যার লিখতেছি। জি স্যার লিখতেছি। আচ্ছা, লিখো। তারপরে হচ্ছে এটা নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম। নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম বংশগতির বাহক। ডিএনএ। ডিএনএ তো চিনো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বহন করে, ডিএনএ ধারক ও বাহক হিসাবে কাজ করে। ধারক ও বাহক হিসেবে কাজ করে।
তারপরে কি দেওয়া আছে, তথা ডিএনএ ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় তবে তা জীবের জন্য ক্ষতির পরিণত বয়ে আনে। তাই ডিএনএ কে সুরক্ষা দেবার জন্য নিউক্লিয়াসের ভেতর তার অবস্থান করে। তারপর আরেকটা লিখতে পারো, ডিএনএ কে সুরক্ষা দেয়। ডিএনএ কে সুরক্ষা প্রদান করে। বজায় রাখার জন্য পিতা ও মাতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তান সন্তানীদের স্থানান্তর করে। নিউক্লিয়াসের ভেতর গোলাকার নিউক্লিউলাস থাকে, এর মূল কাজ হলো কি, রাইবোজোম তৈরি করা। তারপরে হচ্ছে আরেকটা কি তাহলে, নিউক্লিয়াসে থাকা নিউক্লিউলাস, নিউক্লিয়াসে থাকা নিউক্লিউলাস, নিউক্লিউলাস কি করে বলতো, রাইবোজোম তৈরি করে। ওকে। তারপর হচ্ছে রাইবোজোম হলো সেই অঙ্গাণু যা অতিমাত্রায় প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে, এবং রাইবোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে। সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। লিখে ফেলো, লিখে আমাকে জানাও। জেমি, লিখা কি হয়েছে? জি স্যার। জি স্যার। বাকিদের? জি স্যার। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমরা সাইটোপ্লাজমে চলে যাই। সাইটোপ্লাজম কে পড়বে? স্যার আমি পড়ি। তুমি কে? জুয়াইরিয়া। জুয়েরি, এত পড়ছো, শুভা পড়ো। তারপর আসতেছে আবার তোমার কাছে, শুভা পড়ো তো সাইটোপ্লাজমটা। আচ্ছা স্যার। সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম সাইটোপ্লাজম। এটি প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজম কিন্তু কোনো ফাঁকা স্থান নয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এই সাইটোপ্লাজমে বেশ কয়েক রকমের অঙ্গাণু দেখা যায়। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গোলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোসোম ইত্যাদি। এছাড়া উদ্ভিদ কোষে প্লাস্টিড এবং প্রাণী কোষে সেন্ট্রোসোম ও সেন্ট্রিওল থাকে। সাইটোপ্লাজম কোষের এসব ওকে অঙ্গাণু ওকে ওকে, ধারণ করে। এছাড়া কোষের দেখো জন্য উদ্ভিদ কোষে কি অত্যন্ত থাকে, দেখো তো। গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্ভিদ কোষে জৈব রাসায়নিক প্লাস্টিড থাকে। ক্রিয়া। আচ্ছা একটু দেখো, উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিড থাকে, হ্যাঁ, আর প্রাণী কোষে কি থাকে, সেন্ট্রোসোম ও সেন্ট্রিওল থাকে। এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে। ওকে। সবাই কি হচ্ছে জি ওর পড়া স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। সুবাদ যে পড়েছে, আচ্ছা। তো আমরা হচ্ছে একটু লিখি, সাইটোপ্লাজম দিয়ে হেডিং দিয়ে দাও, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজমে প্রথমে আমরা কি লিখতে পারি, এটা কোথায় থাকে, নিউক্লিয়াসের বাইরে। অবস্থান লিখো, অবস্থান। অবস্থান কোথায় বলো তো, অবস্থান নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে। এবং কি বলতো, প্রোটোপ্লাজমের, এবং কোষ ঝিল্লি দ্বারা, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত। হ্যাঁ, প্রোটোপ্লাজমের বাকি অংশ।
প্রোটোপ্লাজমের বাকি অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজম। ওকে, এই যে সাইটোপ্লাজমের সংজ্ঞাটা একটু মনে রাখো কেউ। এটা কি পরীক্ষা আসলে বলতে পারবে সাইটোপ্লাজম কাকে বলে? হ্যালো। জি স্যার, বলতে পারবো। ওকে, তারপর হচ্ছে এর প্রধান উপাদান কি বলো তো? প্রধান গাঠনিক উপাদান প্রোটিন। উপাদান হলো কি? প্রোটিন। ওকে, প্রোটিন। আচ্ছা, তারপর সাইটোপ্লাজমে কোনো ফাঁকা অংশ নয়। আচ্ছা, সাইটোপ্লাজমে কি কি উপাদান থাকে দেখো? সাইটোপ্লাজমে কি কি থাকে বলো একজন। মাইটোকন্ড্রিয়া। কি থাকে? মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, মাই ওকে, মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া। তারপর কি? রাইবোসোম, রাইবোজোম, রাইবোসোম। তারপর গোলগি বডি, গলজি বডি। তারপর আন্তঃপ্লাজমীয় চলিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা, তারপর হচ্ছে জালিকা, আমি লিখলাম জাস্ট জালিকা। তারপর কোষ গহ্বর, হ্যাঁ, কোষ গহ্বর, কোষ গহ্বর। তারপর লাইসোসোম। লাইসোসোম। ওকে, লাইসোসোম। আচ্ছা, তারপর হচ্ছে এক্সেপশনালি কি থাকে বলো তো? প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে। এটা কিসে থাকে? উদ্ভিদ উদ্ভিদ কোষে। কোষে। আর ওকে, প্রাণী কোষে আর থাকে হচ্ছে হ্যাঁ, প্রাণী কোষে কি থাকে? প্রাণী সেন্ট্রিওল, সেন্ট্রিওল ও সেন্ট্রিওল। সেন্ট্রোসোম। হ্যাঁ, ও সেন্ট্রোসোম। সোম। এটা কোথায় থাকে? প্রাণী কোষে। এগুলা হচ্ছে লিখে নাও এভাবে। ওকে, লেখা হয়ে গেলে জানাও। হ্যাঁ স্যার, লেখা শেষ হয়েছে। তার লেখা শেষ হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে একজন পড়ো কেউ, যে পড়ছিলে, সুবা। সাইটোপ্লাজম কোষের এসব অঙ্গাণু ধারণ করে। এছাড়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। যে কোনো জীবের দেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক মেটাবলিজম বলে। বিপাক প্রক্রিয়া সম্পাদনের জন্য কোষের নির্দিষ্ট মাত্রার অম্লত্ব বা ক্ষারীয় অবস্থা অম্লীয়, বজায় রাখতে এটাকে বলা হয় অম্লতা, অম্লতা অম্লতা বা এসিডিক, এসিডিক বা হচ্ছে অম্লতা। হ্যাঁ, আমি এখানে লিখে দেই, অম্ল মানে হচ্ছে তোমার এসিড। হ্যাঁ, এসিড। আর ক্ষার মানে হচ্ছে বেস, বেস বা হচ্ছে মানে ক্ষার মানে তো জানো, ক্ষার মানে হচ্ছে বেস, আর অম্ল মানে অ্যাসিড। ওকে, হ্যাঁ, তারপর পড়ো। অবস্থা বজায় রাখতে হয় সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থাও নিয়ন্ত্রণ করে। আগেই বলা হয়েছে সাইটোপ্লাজমে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু অবস্থান করে, তবে এই শ্রেণীতে আমরা সেগুলো সবার পরিচয় বিস্তারিত জানবো না। কেবল দুটো অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্বন্ধে আলোচনা করা হবে। বাকি অঙ্গাণুগুলো নিয়ে আমরা উপরের শ্রেণীতে জানবো। আচ্ছা, কালকে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এইচডব্লিউ হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের কাজ, সাইটোপ্লাজমের কাজ হচ্ছে পয়েন্ট করে হচ্ছে লিখে আনবে, এভাবে পয়েন্ট পয়েন্ট করে। পারবে সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা,
তো আমরা হচ্ছে জি স্যার, আজকের ক্লাসটা হচ্ছে একটু একটু রিক্যাপ করি প্রথম থেকে। আমরা হচ্ছে আজকে কি কি পড়েছি। ওকে, সো এইখান থেকে হচ্ছে আমরা পড়েছি এই যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, এটা দিয়ে হচ্ছে আমরা ছোট জিনিসকে হচ্ছে বড় করে দেখতে পাই। ওকে, সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে হচ্ছে কোশ্চেন থাকলে বলো, বা হচ্ছে আমার সাথে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করো। তারপর হচ্ছে আমরা কি কোষ প্রাচীর পড়েছি, তাই না? জি স্যার। কোষ প্রাচীর কি এবং এর বিস্তারিত আলোচনা করেছি। তারপর হচ্ছে কোষ প্রাচীরের কাজ পড়েছি। এই যে এইভাবে আমরা কাজগুলো পয়েন্ট করে লিখছি না, 1 2 3 4 5, এরকম ভাবে হচ্ছে আমাকে সাইটোপ্লাজমের কাজগুলো হচ্ছে লিখে ছবি তুলে পাঠাবে। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে হচ্ছে বলো। কোষ প্রাচীর কি বুঝতে প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কোষ ঝিল্লি পড়েছি। কোষ ঝিল্লি এই যে লিপিড ও প্রোটিন দ্বারা হচ্ছে গঠিত দ্বিস্তর বিশিষ্ট নমনীয়। তারপর হচ্ছে কি কোষ ঝিল্লি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষেও থাকে, দুটিতেই থাকে। তারপর কোষ ঝিল্লি কি একটি অর্ধবেদ্য পদার্থ, যেটা হচ্ছে কিছু কিছু পদার্থকে হচ্ছে কি করতে দেয়, চলাচল করতে দেয়, যাতায়াত করতে দেয়, আবার কারো কারো কোনো কোনো পদার্থকে যাতায়াত করতে দেয় না। এই কারণে আমরা এটাকে অর্ধবেদ্য বলছি। তারপর হচ্ছে আমরা প্রোটোপ্লাজমে চলে গেছি। প্রোটোপ্লাজম কি এগুলা হচ্ছে আলোচনা করছি। এই যে প্রোটোপ্লাজম কয়টি অংশ দ্বারা গঠিত? 2টি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তারপরে হচ্ছে আমরা নিউক্লিয়াসে চলে গেছি। যে নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসের হচ্ছে চিত্র আমরা হচ্ছে এঁকেছি। তারপর হচ্ছে নিউক্লিয়াসের এই যে গঠন সম্পর্কে হচ্ছে আমরা জেনেছি। তারপর হচ্ছে এই যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। ওকে, কেউ কি কিছু মিস করছে এখানে? বলো তো। নো স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নিউক্লিয়াসের কাজ সম্পর্কে জেনেছি। এই যে নিউক্লিয়াসের কাজ। তারপর হচ্ছে আমরা সাইটোপ্লাজম হচ্ছে পড়েছি। সাইটোপ্লাজমের অবস্থান পড়েছি, ঘটনিক উপাদান পড়েছি, সাইটোপ্লাজমে কি কি উপাদান থাকে ওইগুলা হচ্ছে আমরা পড়েছি। তারপর তোমাদের হচ্ছে এইচডব্লিউ ছিল সাইটোপ্লাজমের কাজ। এতটুক পর্যন্ত কার কি প্রবলেম আছে আমাকে একটু বলো, আর 5 মিনিট সময়। সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে বলো কার কোথায় প্রবলেম আছে। আচ্ছা জেমি, জি স্যার। হ্যাঁ তুমি হচ্ছে কি নোট করেছো যা জি লিখে স্যার। দিয়েছি? আচ্ছা বলো তো সিকোয়েন্স ওয়াইজ কি কি হচ্ছে আজকে পড়ানো হয়েছে আজকের ক্লাসে। স্যার আজকের ক্লাসে প্রথমত একটা ছবি দেখানো হয়েছে একটা মাইক্রোস্কোপের। তারপর আমাদের কোষ প্রাচীর নিয়ে পড়ানো হয়েছে, ওর কাজ নিয়ে লেখানো হয়েছে। তারপর কোষ ঝিল্লি নিয়ে পড়ানো হয়েছে, ওর কাজ নিয়ে লেখানো হয়েছে। প্রোটোপ্লাজম নিয়ে পড়ানো হয়েছে, ওর কাজ নিয়ে লেখানো হয়েছে। নিউক্লিয়াস নিয়ে পড়ানো হয়েছে, ওরও কাজ নিয়ে লেখা হয়েছে। সাইটোপ্লাজম নিয়ে পড়া হলো, আর ওর কাজটা আপনি বাড়ির কাজ দিলেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমার কোনো প্রবলেম আছে বা ডাউট আছে? না আচ্ছা, এবার হচ্ছে সুবা বলো তো। স্যার আমার না নিউক্লিয়াসের ওই যে সংজ্ঞাটা আছে না প্রথম লাইনে, ওইটাতে একটু সমস্যা আছে। কোনটা কোনটা? এটা নিউক্লিয়াসের সংজ্ঞা তো আমি লিখি নাই। না স্যার, মানে বইয়েরটা। ও আচ্ছা, বইয়ে বইয়ে কোথায় দিছে সংজ্ঞা? বিভিন্ন কোষে প্রোটোপ্লাজম অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা, এই যে এটা লিখতে পারো। এটা এটা জাস্ট বর্ণনা দিছে যে হচ্ছে কোষে অবস্থিত প্রোটোপ্লাজমের, মানে কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট একটা কি অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস, শেষ। এখানে তো আর কিছু না বোঝার ব্যাপার নেই, বলো তো। এই যে দেখো, আমি যদি নিউক্লিয়াসের সংজ্ঞা দেই, যদি এখানে লিখি কোষের, এই যে কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত অস্বচ্ছ পদার্থই হলো কি, পদার্থই নিউক্লিয়াস। এটা কি পারবে লিখতে? এই যে এই 3টা পয়েন্ট এক লাইনে লিখে দেন বলে দিবে এটাই নিউক্লিয়াস। এবার প্রবলেম আছে?
সুবা? না স্যার, এখন আর প্রবলেম নাই। আচ্ছা, আজকে হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে জুয়াইরা বলো আজকে কি কি পড়ানো হয়েছে? স্যার, প্রথমে আমাদের হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দেখানো হয়েছে, তারপর উদ্ভিদ কোষ, তারপর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে আবার প্রাণী কোষে থাকে না, এই নিয়ে কোষ প্রাচীরে আলোচনা করা হয়েছে। তারপর কোষ প্রাচীরের কাজ বর্ণনা করা হয়েছে, তার কোষ ঝিল্লি বর্ণনা করা হয়েছে, কোষ ঝিল্লির কাজও বর্ণনা করা হয়েছে। প্রোটোপ্লাজম সম্পর্কে লেখা হয়েছে, তারপর নিউক্লিয়াস সম্পর্কে বলা হয়েছে এবং তার কাজ বর্ণনা করা হয়েছে। তারপর সাইটোপ্লাজম এর অবস্থান এবং গাঠনিক উপাদান এগুলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং সাইটোপ্লাজম বাড়ি কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, সাইটোপ্লাজমের কাজটা হচ্ছে বাড়ির কাজ দেওয়া হয়েছে। ওকে, সাইটোপ্লাজমের হচ্ছে কি কি কাজে হচ্ছে অংশগ্রহণ করে। ওকে, তো হচ্ছে আমরা হচ্ছে সাইটোপ্লাজম পর্যন্ত শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া পড়বো আর হচ্ছে প্লাস্টিড পড়বো বিস্তারিত ভাবে। তারপর আমরা কোষ বিভাজনে চলে যাব। কোষ বিভাজন কত প্রকার, তারপর কি কি, স্বাভাবিক কোষ বিভাজন, অস্বাভাবিক কোষ বিভাজন, ওইটা পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, কারো কি কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, বা হচ্ছে পড়া বুঝতে না পারলে বলো। বা আমি হচ্ছে যেভাবে পড়াচ্ছি এটা কি হচ্ছে ঠিক আছে, নাকি হচ্ছে তোমরা অন্য কোনো ভাবে পড়তে চাও? লিখে পড়ানো কি বেটার, নাকি হচ্ছে বই থেকে দেখে দেখে পড়ালেই হবে? স্যার, লিখে পড়ানো বেটার। আজকে যেভাবে পড়াইছি এটা ঠিক আছে? জি স্যার। জি বাকিরা স্যার। বলো। আচ্ছা, তোমরা কি হচ্ছে নোট করে নিয়েছো, নোট লিখেছো, নাকি হচ্ছে স্লাইডটা জি দিয়ে দেবো তোমাদের? খাতায় কি লিখেছো? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে কারো যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে তোমরা লিভ নিতে পারো। আজকে ক্লাস এখানেই শেষ, তোমাদের সময়ও শেষ হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম পড়বো।